এই গল্পটি একটি বক্সের, যার বাটন টিপলে মানুষের কাছে কোটি কোটি টাকা চলে আসে, কিন্তু এই টাকার বদলে শহরের কেউ একজন মারা যায়। মুভির শুরুতে আমাদের একটি বাড়ি দেখানো হয় যেখানে নোমা তার স্বামী এবং ছেলের সাথে থাকে। সকাল সকাল কেউ একজন তাদের বাড়ির দরজার কলিং বেল বাজায় এবং যখন নোমা বাইরে যায় এবং পিপল দিয়ে তাকায়, তখন একটি কালো গাড়িকে সে সেখান থেকে চলে যেতে দেখে। সে ঘরের দরজা খোলে এবং সেখানে একটি বক্স পড়ে থাকতে দেখে। নোমা সেই বক্সটি বাড়ির ভেতরে নিয়ে আসে। নোমার স্বামী এবং তার ছেলেও সেখানে আসে। এরপর তারা সেই বাক্সটি খোলে, যার ভেতরে আরেকটি কাঠের বাক্স ছিল, যার উপরে একটি লাল বাটন আছে। এছাড়াও এই বাক্সের ভেতরে একটি চিঠি রয়েছে যাতে লেখা আছে যে বিকাল 5টায় মিস্টার স্টুয়ার্ট আপনার বাড়িতে আপনার সাথে দেখা করতে আসবেন। এরপরই নোমা তার স্কুলে চলে যায়। আসলে সে একজন শিক্ষিকা। শৈশবের দুর্ঘটনায় তার পায়ের কিছু আঙ্গুল কেটে গিয়েছিল, যে কারণে সে হাঁটতে একটু হোঁচট খায়। এরপর আমরা দেখতে পাই স্কুলের প্রধান শিক্ষক নোমাকে ডেকে বলে যে আমরা তোমার বেতন কমিয়ে দিচ্ছি, কারণ আমরা তোমাকে সম্পূর্ণ বেতন দিতে পারবো না, যার কারণে নোমা মন খারাপ করে এবং তখনই প্রধান শিক্ষকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। নোমা মন খারাপ করে তার বাড়িতে চলে আসে, যেখানে বিকাল 5টায় একজন লোক তার সাথে দেখা করতে আসে। তিনি আর কেউ নন, মিস্টার স্টুয়ার্ট। তার মুখের এক পাশ পুড়ে গিয়েছিল। সে নোমাকে বলে যে আমি সকালে এই বাক্সটি তোমার বাড়ির বাইরে রেখেছিলাম। নোমা তাকে বাড়ির ভেতরে আসতে দেয়। এরপর সে নোমাকে বলে যে যদি তুমি এই বক্সের বাটন টেপো তবে তুমি $1 মিলিয়ন পাবে, কিন্তু একই সময়ে শহরের কেউ একজন যাকে তুমি চেনো না সে মারা যাবে। এরপর মিস্টার স্টুয়ার্ট তার ব্রিফকেস খোলে, যার ভেতরে অনেক টাকা আছে। সে সেখান থেকে একটি $100 নোট বের করে নোমাকে দেয় আর বলে যে তোমার কাছে 24 ঘন্টা সময় আছে। যদি তুমি 24 ঘন্টার মধ্যে এই বাটন ব্যবহার করো তবে ভালো, না হলে আগামীকাল বিকাল 5টায় আমি এই বক্সটি নিয়ে চলে যাব। মিস্টার স্টুয়ার্ট বক্সের চাবি নোমাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের নোমার স্বামীকে দেখানো হয় যে নাসায় কাজ করে এবং মহাকাশে যাওয়ার জন্য তার আবেদন ফর্ম জমা দিয়েছিল। তার বস তাকে বলে যে তাকে রিজেক্ট করা হয়েছে, তাই সে খুব মন খারাপ করে, কারণ সে সব পরীক্ষায় খুব ভালো পাশ করেছিল, কিন্তু সে মানসিক দক্ষতা পরীক্ষায় পাশ করতে পারেনি। এরপর সে তার বাড়িতে ফিরে আসে, যেখানে নোমা তাকে বলে যে ওই লোক এখানে এসেছিল যে আমাকে $100 নোট দিয়েছে এবং বলেছে যদি আমি এই বাটন টিপি তবে শহরের কেউ একজন মারা যাবে, যার সম্পর্কে আমরা কিছুই জানবো না, কিন্তু এর বদলে সে আমাদের $1 মিলিয়ন দেবে। তারা দুজনেই ভাবতে শুরু করে যে তাদের বাটন টেপা উচিত হবে কিনা, কারণ সেই লোক নোমাকে বলেছিল যে যদি সে বাটন টেপে তবে এমন কেউ মারা যাবে যার সম্পর্কে সে কিছুই জানবে না। নোমার স্বামী খুবই বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু নোমার এখন টাকার প্রয়োজন, তাই সে চাবি দিয়ে বক্সটি খোলে এবং লাল বাটনে চাপ দেয়। ঠিক বিকাল 5টায় মিস্টার স্টুয়ার্ট তাদের বাড়িতে আসে এবং তাদের একটি ব্রিফকেস দেয়, যার ভেতরে $1 মিলিয়ন ছিল। নোমার স্বামী তার চোখকে বিশ্বাস করতে পারে না, তার কাছে এই সবকিছু অপরাধ মনে হচ্ছিল। মিস্টার স্টুয়ার্ট সেই বাক্সটি নিয়ে বাড়ি থেকে চলে যায়। নোমার স্বামী মিস্টার স্টুয়ার্টকে তার টাকা ফেরত দেওয়ার জন্য তার পিছু নেয়, কিন্তু ততক্ষণে মিস্টার স্টুয়ার্ট তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার স্টুয়ার্টকে না পেলেও নোমার স্বামী সেই গাড়ির নাম্বার নোট করে নেয়। একই সময়ে শহরের এক বাড়ি থেকে গুলির আওয়াজ শোনা যায়। পুলিশ সেখানে পৌঁছায় এবং দেখে যে বাড়িতে একজন মহিলার মৃতদেহ পড়ে আছে, এবং যখন তারা তদন্ত করছিল তারা উপরের বাথরুম থেকে একটি মেয়ের চিৎকারের আওয়াজ শোনে। বাথরুমের দরজা বন্ধ ছিল এবং যখন তারা দরজা ভেঙে ভেতরে যায় তারা দেখে যে সেখানে একটি মেয়ে ভয়ে কাবু হয়ে বসে আছে। এই পুরো মামলা তদন্ত করে নোমার বাবা, কারণ তিনি একজন পুলিশ অফিসার। তিনি জানতে পারেন যে এই মহিলাকে তার স্বামী হত্যা করেছে, যে একজন রকেট বিজ্ঞানী। আজ সকালে এই রকেট বিজ্ঞানীর স্ত্রী তাকে ফোন করে বলেছিল যে কেউ তাদের মেয়েকে অপহরণ করেছে। এটি শুনে সে খুব ভয় পেয়ে যায়। সে তার স্ত্রীকে বলে যে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিতে, কিন্তু এখন তার স্ত্রী মারা গিয়েছে এবং সমস্ত দোষ তার উপর এসে পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই নোমার স্বামী নোমার জন্য একটি পায়ের সাপোর্ট তৈরি করে এবং এটি পরার পর নোমা হাঁটতে খুব আরাম অনুভব করে। এখন নোমা তার স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে যায়, কারণ আজ তাদের বাড়িতে একটি পার্টি আছে। সেখানে নোমার স্বামী নোমার এক ছাত্রকে দেখে, যে কিনা ক্লাসে নোমার পা দেখার জন্য অনেক জোরাজুরি করেছিল। সেই সাথে সে সেখানে ওই একই বাক্স দেখতে পায়, যার ভেতরে আরেকটি বাক্স ছিল, যেটির বাটন টিপে তারা $1 মিলিয়ন পেয়েছিল। নোমার স্বামী সেই বক্সটি খোলে এবং অবাক হয়ে যায়, কারণ সেই বাক্সের ভেতরে স্টুয়ার্টের ছবি ছিল। এরপর আমরা দেখতে পাই নোমার স্বামী স্টুয়ার্টের গাড়ির নম্বর নোমার বাবাকে দেয় এবং জিজ্ঞেস
জিজ্ঞাসা করে যে তারা কি জানতে পারে এই গাড়িটি কার নামে রেজিস্টার করা হয়েছে। নোমার বাবা বলে যে অবশ্যই। সেখানে আমাদের আবার নোমার ছাত্রকে দেখানো হয় যে বারবার নোমার স্বামীর দিকে তাকাচ্ছিল আর তাকে 2 আঙ্গুল দেখাচ্ছিল। এছাড়াও পার্টিতে কারো কারো নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। পার্টিতে তাদের দুজনের সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তাই তারা পার্টি ছেড়ে তাদের গাড়িতে চলে আসে, যার উইন্ডশিলে লেখা আছে নো এক্সিট, অর্থাৎ বেরোনোর কোনো উপায় নেই। এরপর তারা তাদের বাড়িতে আসে, যেখানে তারা তাদের ছেলের দেখাশোনা করার জন্য একজন মহিলাকে রাখে, যার নাম ছিল ডেনা। রাত খুব বেশি হয়ে যাওয়ায় নোমার স্বামী তাকে বাড়ি পৌঁছে দিতে যায় এবং যখন তারা দুজনেই গাড়িতে ছিল, ডেনা নোমার স্বামীকে জিজ্ঞাসা করে যে কেন সে এত চিন্তিত হয়ে আছে। এটা বলার পরপরই ডেনার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। নোমার স্বামী তার আইডি কার্ড চেক করে আর জানতে পারে যে তার আসল নাম ডেনা নয়, বরং সারা। সে সারাকে কোনো রকমে জাগিয়ে তোলে। সারা খুব ভয় পেয়ে যায় আর নোমার স্বামীকে বলে যে শুধুমাত্র একজনই তোমাকে বাঁচাতে পারে, যাকে তুমি আয়নায় দেখবে। এই বলে সে গাড়ি থেকে নেমে তার মোটেলে চলে যায়। নোমার স্বামী বাড়ি ফিরে এসে নোমাকে বলে যে ওই মহিলার নাম ডেনা নয়, বরং সারা। এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। রাত্রিবেলা ঘুমানোর সময় হঠাৎ নোমার স্বামীর ঘুম ভেঙে যায়, কারণ তার বারবার মনে হচ্ছিল যে সে স্টুয়ার্টকে আগে কোথাও না কোথাও দেখেছে। তাই সে বেসমেন্টে চলে যায়, যেখানে সে নাসার বিজ্ঞানীদের একটি ছবি দেখতে পায়, যা তোলা হয়েছিল সেই সময় যখন প্রথমবার মঙ্গল গ্রহ থেকে আসার সংকেত পর্যবেক্ষণ করা হয়েছিল। সেখানে স্টুয়ার্টের ছবিও ছিল। এটি দেখে নোমার স্বামী অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। এখন সে যত তাড়াতাড়ি সম্ভব স্টুয়ার্ট সম্পর্কে জানতে চায়। সে নোমার বাবার সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায় এবং জিজ্ঞাসা করে যে আমি আপনাকে গাড়ির যে নাম্বার দিয়েছি তা কার নামে রেজিস্টার করা আছে। তিনি বলেন যে এটি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি অর্থাৎ সরকার নামে নিবন্ধিত। নোমার বাবার ডেস্কে সেই মেয়েটির ছবিও ছিল, যে কিনা রকেট বিজ্ঞানীর স্ত্রী, যাকে কিনা একদিন আগে রকেট বিজ্ঞানী নিজেই হত্যা করেছে। কৌতূহলবশত নোমার স্বামী নোমার বাবাকে সেই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন নোমার বাবা বলে যে একদিন আগে শহরে বিকাল 4:45টায় তার স্বামী তাকে হত্যা করেছে। এটি শুনে নোমার স্বামী হতভম্ব হয়ে যায়, কারণ একদিন আগে নোমা ঠিক বিকেল 4:05টায় বক্সের বাটন টিপেছিল। অন্যদিকে আমাদের নোমাকে দেখানো হয় যে তার মায়ের সাথে একটি দোকানে ছিল। সেখানে একজন মহিলা তার কাছে দৌড়ে আসে এবং তাকে বলে যে সে যেন কাউকে বিশ্বাস না করে। সে আরো বলে যে শুধুমাত্র তাদেরকেই পরীক্ষা করা হচ্ছে যারা বিবাহিত এবং যাদের একটি সন্তান আছে। সেই সাথে সে তাকে লাইব্রেরির একটি ঠিকানা দেয় এবং বলে যে তাকে সেখানে যেতে হবে। এইসব কথা বলার পর সেই মহিলার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সেই মহিলার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সেই মহিলাকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। অপরদিকে নোমার স্বামীকে দেখানো হয় যে গুলিবিদ্ধ মহিলার বাড়িতে যায় এবং দেখে যে টেবিলে একটি ছবি আছে, যার পেছনে একটি নাম্বার লেখা আছে। এই ছবিটি ছিল মূলত স্টুয়ার্টের। সে চুপিসারে ছবিটি লুকিয়ে ফেলে। ছবির পেছনে যে নম্বরটি ছিল তা একটি লাইব্রেরির বইয়ের শেলফের সিরিয়াল নাম্বার। নোমার স্বামী সেই লাইব্রেরিতে পৌঁছায়, যেখানে সে একটি বই পায়। সেই বইয়ের ভেতরে একটি সংবাদপত্রের কাটিং ছিল। তাতে লেখা আছে যে যখন নাসা প্রথমবার তাদের মহাকাশযান মঙ্গল গ্রহে পাঠিয়েছিল, তখন সব বিজ্ঞানীরা আনন্দ উদযাপন করছিল। একই সময় স্টুয়ার্ট নামের একজন লোক ছবি তুলছিল। তখনই তার মুখের উপর একটি বিজলি এসে পড়ে, যার কারণে তার মুখের অর্ধেকাংশ পুড়ে গিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল যে তার মুখে একই ধরনের দাগ রয়েছে যা কিনা মঙ্গল গ্রহে আছে। অন্যদিকে নোমাকে দেখানো হয় যে একই লাইব্রেরিতে গিয়েছে। সে সেখানে একটি রেকর্ড করা ট্যাপ খুঁজে পায়, যা সেই সময়ে ছিল যখন সব বিজ্ঞানীরা মহাকাশযান মঙ্গল গ্রহে অবতরণ করায় আনন্দ উদযাপন করছিল। তাদের মধ্যে স্টুয়ার্টও সেখানে রয়েছে, কিন্তু সেই সময় তার মুখ সম্পূর্ণ ঠিক ছিল, কারণ এই মুহূর্তে ঠিক পরে স্টুয়ার্টের মুখে বাজ পড়েছিল। এরপর নোমা লাইব্রেরির সেকেন্ড ফ্লোরে যায়, যেখানে স্টুয়ার্ট ছিল। স্টুয়ার্ট নোমার পাশে বসে এবং যখন সে তার হাত ধরে নোমার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। অপরদিকে নোমার স্বামী এখনো সেই লাইব্রেরিতেই আছে, যে বই এবং সংবাদপত্রের কাটিং নিয়ে এখান থেকে চলে যেতে চায়। কিন্তু এখন অনেক লোক তাকে অনুসরণ করতে শুরু করে। লাইব্রেরির সব লোক তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নোমার স্বামী বুঝতেই পারে না তার সাথে কি ঘটছে। ঠিক তখনই সেখানে স্টুয়ার্টের স্ত্রী চলে আসে, যাকে নোমার স্বামী জিজ্ঞাসা করে তোমরা কি চাও। তখন সেই মহিলা বলে যে স্টুয়ার্ট আমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছে। এর উত্তরে নোমার স্বামী বলে যে আমি এখান থেকে বের হতে চাই। স্টুয়ার্টের স্ত্রী বলে যে এখান থেকে বের হওয়ার শুধুমাত্র 3টি উপায় আছে, তোমাকে সেই 3টি উপায়ের মধ্যে একটি উপায় বেছে নিতে হবে। এরপর সেই মহিলা তাকে একটি ঘরে নিয়ে আসে, যেখানে পানি জাতীয় 3টি তরল স্তূপ রাখা আছে। আসলে নোমার স্বামীকে এই 3টির মধ্যে যে কোনো একটি উপায় বেছে নিতে হবে, আর তাহলে সে এখান থেকে বের হতে পারবে। নোমার স্বামী কিছুই বুঝতে পারে না সে কি করবে। তারপর তার মনে পড়ে যে যখন সে তার স্ত্রীকে নিয়ে পার্টিতে গিয়েছিল, তখন নোমার এক ছাত্র সেখানে ছিল, যে বারবার তার দিকে তাকাচ্ছিল এবং 2 আঙ্গুল দেখাচ্ছিল। তাই সে
সে দ্বিতীয় পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যখনই নোমার স্বামী সেই তরলে স্পর্শ করে পানি তাকে ভেতরে টানতে শুরু করে। একই সময় আমরা নোমাকে দেখতে পাই যার জ্ঞান ফিরে এসেছে এবং সে তার ঘরেই ছিল। সে দেখে যে তার উপরে পানির একটি খুব বড় দেওয়াল ভেসে আছে এবং যখনই সেই দেয়াল সে স্পর্শ করে সব পানি তার উপর এসে পড়ে। সেই সাথে তার স্বামীও সেই তরল থেকে বের হয়ে আসে। অন্যদিকে আমরা নাসা এবং এনএসএ শীর্ষ কর্মকর্তাদের দেখতে পাই যারা সেই জায়গায় যায় যেখানে স্টুয়ার্ডের মুখে বাজ পড়েছিল। তারা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে থাকে এবং বলে যে যখন স্টুয়ার্ডের মুখে বাজ পড়েছিল তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তাকে মর্গে একটি বাক্সের মধ্যে তালাবন্ধ করে রাখা হয়েছিল এবং কিছু সময় পর সেখান থেকে নার্সের হাসির আওয়াজ শুনতে পাওয়া যায়। আসলে স্টুয়ার্ট আবার জীবিত হয়ে উঠেছিল এবং সেই সাথে তার শরীরের সব ক্ষত খুব দ্রুত স্বয়ংক্রিয়ভাবে সেরে গিয়েছিল, শুধুমাত্র তার মুখের কোনো পরিবর্তন হয়নি। এরপর ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির অফিসার স্টুয়ার্টের সাথে দেখা করতে যায়। সেখানে একই রকম অনেক বাক্স রয়েছে যার মধ্যে থেকে একটি সে নোমাকে দিয়েছিল। এখানে অনেক টাকাও রাখা ছিল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির অফিসার তাকে জিজ্ঞাসা করে এইসব কতক্ষণ চলবে। তখন স্টুয়ার্ট বলে যে আমি এই বাক্সের মাধ্যমে মানুষকে পরীক্ষা করি এবং যে এই পরীক্ষায় ব্যর্থ হবে তাকে মরতে হবে। আমি এই পরীক্ষা শেষ করব শুধুমাত্র যখন মানুষ বাক্সের বাটন টেপা বন্ধ করবে। একই সময় আমরা নোমা এবং তার স্বামীকে দেখতে পাই যারা একটি পার্টিতে গিয়েছিল। হঠাৎ নোমার স্বামীর শরীর খারাপ হতে শুরু করে, তাই সে বাইরে বেরিয়ে যায়। যখন নোমার ছেলে তার বাবাকে বাইরে বেরিয়ে যেতে দেখে সেও তাকে অনুসরণ করে বাইরে বের হয়ে যায়। নোমার স্বামী যখন বাইরে আসে তখনই সে রকেট সায়েন্টিস্ট নোমার স্বামীর মাথায় বন্দুক তাক করে আর বলে যে তোমাকে আমার গাড়িতে আমার সাথে আসতে হবে। এরপর সে তাকে জোর করে তার গাড়িতে ওঠায়। অন্যদিকে কিছু লোক নোমার ছেলেকে অপহরণ করে নেয়। নোমা এই সবকিছু দেখে হতবাক হয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। গাড়িতে রকেট বিজ্ঞানী নোমার স্বামীকে কিছু ডকুমেন্ট দেখায় এবং বলে যে স্টুয়ার্ট নাসা সহ অনেক সরকারি বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে। সে মানুষের মন নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং যার মন সে নিয়ন্ত্রণ করে তার নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। সে একটি বক্সের মাধ্যমে মানুষকে পরীক্ষা করে এবং যে মানুষ সেই বক্সের বাটন টেপে সে তার পরিবারের একজন সদস্য দ্বারা সেই মানুষকে হত্যা করায়। তারা আমার মেয়েকে অপহরণ করেছিল, তাই আমি আমার স্ত্রীকে হত্যা করতে বাধ্য হয়েছিলাম এবং এখন তারা তোমার ছেলেকে অপহরণ করেছে। স্টুয়ার্টের লোকেরা তাকে সেই হোটেলে নিয়ে গেছে যেখানে একটি সুইমিং পুল আছে যা একটি দরজার মতো কাজ করে, যেখান থেকে তারা মানুষকে অন্য কোথাও পাঠিয়ে দেয়। আর এখন তারা তাদের গাড়িতে করে সেই হোটেলের দিকে যাচ্ছে। তখনই তাদের গাড়ির সামনে কোথা থেকে যেন এক সান্টা ক্লজ চলে আসে, যার কারণে তাদের গাড়ি থামাতে হয়। হঠাৎ সেই সময় একটি ট্রাক তাদের গাড়িকে জোরে সোরে একটি ধাক্কা মারে এবং গাড়িটিকে উল্টিয়ে দেয়, যাতে সেই রকেট বিজ্ঞানী সেখানেই মারা যায়। কিন্তু নোমার স্বামী কোনো রকমে এতে বেঁচে যায়। এরপর কিছু সামরিক লোক নোমার স্বামীকে নাসার ওয়্যার হাউসে নিয়ে আসে। তারপর সেখান থেকে নোমা এবং তার স্বামীকে একটি কালো গাড়িতে করে তাদের বাড়ির বাইরে নামিয়ে দেওয়া হয় এবং যখনই তারা বাড়ির ভেতরে যায় স্টুয়ার্টকে তারা সেখানে বসে থাকতে দেখে। নোমা স্টুয়ার্টকে জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায়। স্টুয়ার্ট বলে যে আমি শীঘ্রই তোমাকে বলবো। আমি তোমাদের দুজনের কাছ থেকে অনেক প্রত্যাশা করেছিলাম। আমি ভেবেছিলাম যে তোমরা বক্সের বাটন চাপ দেবে না, কিন্তু তোমরা বাটন টিপে আমাকে হতাশ করেছো। এই সময় তোমার ছেলে উপরের বাথরুমে আছে, যে দেখতে বা শুনতে পায় না এবং এখন তোমার কাছে দুটি বিকল্প আছে। হয় তুমি $1 মিলিয়ন নিজের কাছে রাখতে পারো, যার কারণে তোমার জীবন খুব ভালোভাবে চলে যাবে, কিন্তু তোমার ছেলে সারা জীবনের মতো দেখতে ও শুনতে পারবে না। এবং যদি তুমি চাও তোমার ছেলে আগের মতো স্বাভাবিক হয়ে যাক, তাহলে তোমাকে তোমার স্ত্রী নোমাকে হত্যা করতে হবে, কারণ সে এই বক্সের বাটন টিপেছিল। এটি আমাদের নিয়ম। নোমার স্বামী এটি শুনে খুব রেগে যায়। সে স্টুয়ার্টের দিকে বন্দুক তাক করে। স্টুয়ার্ট বলে যে আমাকে হত্যা করে কোনো লাভ হবে না। আমাকে মেরে তোমার ছেলেকে সুস্থ করতে পারবে না। তাকে সুস্থ করার একটি মাত্র উপায় আছে, তোমাকে নোমার হত্যা করতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। নোমা তার ছেলেকে এই অবস্থায় দেখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজের জীবন উৎসর্গ করবে। সে তার স্বামীকে তার উপর গুলি করতে বলে। নোমার স্বামী কিছুতেই তা করতে চায় না। শেষবারের মতো তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এরপর নোমার স্বামী নোমাকে গুলি করতে বাধ্য হয়, যার কারণে নোমা মারা যায়। এবং ঠিক একই মুহূর্তে আমরা নতুন এক দম্পতিকে দেখতে পাই যারা বক্সের বাটন টিপেছিল, অর্থাৎ যখনই কেউ বাটনে চাপ দেবে তখনই অন্য কেউ মারা যাবে। নোমার মৃত্যুর পর তার ছেলে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। আর এখন পুলিশ নোমার
নোমার স্বামীকে নোমার হত্যার অভিযোগে গ্রেপ্তার করে তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে স্টুয়ার্টকে দেখানো হয় যে কারো বাড়ির বাইরে সেই বক্স রেখে সেখান থেকে চলে যায়। আর এরই সাথে এই মুভিটি এখানে শেষ হয়। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষ তার নিজের লোভ এবং সুবিধার জন্য অন্যের জীবনেরও পরোয়া করে না, কিন্তু যখন তাদের প্রিয়জনের জীবনের কথা সামনে আসে তারা নিজের জীবন উৎসর্গ করে। আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।